তো প্রথমত যে নির্দেশনা ভাই আপনাদেরকে দিয়েছেন এটার মধ্যে আপনাদের অনেক উত্তর চলে আসবে। একটা আমার বিষয় হচ্ছে আহ্বায়ক কমিটি আমার নভেম্বরের 6 তারিখের মধ্যে আপনারা করবেন। যারা যোগ্য মানুষ আছে, আমি খুশি হয়েছি একজন অভিযোগ জানায় নাই যে প্রশাসন বা কেউ আপনাদেরকে কোনোভাবে অসহযোগিতা করছে, এই অভিযোগ কেউ জানায় নাই। সেজন্য আমি এবং প্রশাসন থেকে আপনারা কোনো সহায়তা চান না, এটা 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 আমার কাছে ভালো লাগছে যে আপনারা নিজে দাঁড়াইতে চান নিজের যোগ্যতায়। এটা খুবই আসলে আমাদের রাজনীতি এটাই। ওই আমরা সবসময় বলি পুলিশের গাড়ি যখন সামনে থাকে তখন রাজনীতি না, পুলিশের গাড়ি যখন পিছনে থাকবে তখন হচ্ছে রাজনীতি। পুলিশের ভয়ে যখন এখন মাঝে মাঝে অনেকে অভিযোগ জানায় যে ভাই ওসি চা খাওয়াইছে শুধু বিস্কুট খাওয়ায়নি, ওসির সাথে দেখা করতে যাওয়ায় চা খাওয়াইছে বিস্কুট খাওয়ায়নি, অনেকে ল্যাক্সাস বিস্কুট খাওয়াইছে কিন্তু ভাই ইয়া খাওয়ায় না। আর ওসি তো এখন চা খাওয়াবে, রাজনীতি তো ওই দিনের যেদিন এলাকায় ঢুকলে ওসি কি একটা কনস্টেবল দৌড়ের উপরে রাখবে, ওই দিন যেন না আসে সেই দিনটার জন্য হচ্ছে আমাদের রাজনীতি। যারা মত প্রকাশের করতে চায়, দ্বিমত প্রকাশ করতে চায়, আমাদের রাজনীতির মত দ্বিমত যারা প্রকাশ করতে চায়, তাদেরও যেন কখনোই রাজনৈতিক হেনস্থা, তাদেরও যেন কখনোই বিচার বহির্ভূত কোনো বিধির হেনস্থা যেন কখনোই না হতে হয়, সেটার জন্য হচ্ছে আমাদের এই রাজনীতি। তো আপনারা প্রথমে যে বিষয়টা নিয়ে জানতে চাইছিলেন এখানে যে আপনারা ক্ষুব্ধ যে আমরা কারোর সাথে কি অ্যালায়েন্স করছি কি করছি না, এক নম্বর বিষয়। বা একজন জামাত ইসলামের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন, বিএনপির সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন। তো মজার বিষয় হচ্ছে বিএনপি আমাদেরকে বলে আমরা জামাত, আবার জামাত আমাদেরকে বলে আমরা বিএনপি। তার মানে আমরা ঠিক পথেই আছি, ঠিক পথে না? আবার একটা সময় দেখলাম ডানপন্থীরা আমাদেরকে বলতো আমরা বামপন্থী, বামপন্থীরা আমাদেরকে বলতো ডানপন্থী। তাইলে আমরা ঠিকভাবে আছি মধ্যপন্থী। কারণ আমাদের এখন দেখেন আমরা বিএনপি ও না, আমরা জামাত না। কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা, এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে, এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পন্থী। কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি নাই। এখন আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নিব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে, কারা আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে, কারা এই 24 পরবর্তীতে যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার যারা বাংলাদেশ গড়তে চায়, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং এই জোট নিয়ে যেই কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলোর আসলে বাস্তবতা নেই। জোট সংস্কারের পক্ষে যারা থাকবে, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, উত্থান এবং বিকাশ সংগ্রামকে যারা স্বীকৃতি দেয়, বাংলাদেশের যারা আমরা যারা সংস্কারের পক্ষে থাকবো, আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করব। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এই যে জুলাই আপনারা দেখছেন জুলাই সনদ নিয়ে একজন তো অনেকে তো জুলাই সনদে সিগনেচার করছে, করে নাই? করছে না? তো জুলাই সনদে সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না, আমাদেরকে দেখাইছে একটা দেখাইছে জরিনা, এখন বলে যে সংসার করতে হবে সকিনার সাথে। তা আমরা তো ওইটাই বলছিলাম, যাকে দেখাইতে হবে, আমাকে সনদ দেখাইতে হবে, দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব না। তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন, এখন তো আবার ঠিক পথে আসছে। এখন জরিনার কথা বলে যদি সকিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন, তো এই দায় আমরা নিব কেন? আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আপনি জরিনাকেও দেন না বা সকিনাকে দেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কাকে দিবেন, এটা আমাকে আগে দেখাই নিতে হবে। জুলাই সনদের এই যে বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের জাতিকে দেখাইতে হবে, আমরা কোথায় সিগনেচার করছি এটা আমাদেরকে আগে দেখাইতে হবে। এই যে এখানে আমাদের মুসা ভাই আছেন, এই সংস্কার কমিশন নিয়ে কাজ করছেন, শাহিন ভাইরা আছেন, ওনারা কিন্তু বারবার এই জিনিসটা প্রশ্ন করেছেন। আমাদের কথা এখন ওইটাই, সেটা হচ্ছে গণভোট, এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়ন একটা প্রক্রিয়া। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটার অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে। আদেশ
এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকে বলছে যে আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়, চুপ্পুর হাত থেকে কি নিতে চায়, আদেশ নিতে চায়। চিন্তা করেন, হাসিনার আমলে যার অধীনে এতগুলা, এখন এত মানে 2000 শহীদ হয়েছে, এতগুলা মানুষ আহত হয়েছে, এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে, চুপ্পুর কাছে। মানে আমি এখন ওইটা থেকে একটু কাচ্চা বড় মানে আমি ছোট হাসিনার কাছ থেকে কি নিব, বিপ্লবের সার্টিফিকেট নিব। তাহলে ব্যাপারটা ছোট নিলে ছোট হাসিনার কাছ থেকে নিব কেন, নিলে বড়টা থেকে নিব। আসলে ওনারা বড়টা থেকেই নিতে চায় কিন্তু বলতে পারে না, এই কারণে কার থেকে নিতে চাইতেছে, চুপ্পুর কাছ থেকে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপ্পু থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বিষয়ে মরে যাওয়া ভালো, আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো। চুপ্পুর থেকে যদি আমাকে সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই, আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো। আমি ধরে নিচ্ছি, আমি একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপ্পুর কাছ থেকে একনলেজমেন্ট চাই, রিকগনিশন চাই? একটা শহীদ পরিবারকে পারবেন? এটা এক ধরনের গাদ্দারি তাদের রক্তের সাথে। সেই জন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে, এবং কোনো অধ্যাদেশ না, কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন না, এটা হতে হবে আদেশ। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। 1 জন 2 জন 5 জন 10 জন করে কিন্তু আমাদের সংগঠনটা বড় হবে। কারণ এনসিপির জন্য ধরেন এনসিপি কেউ করবে, জন্মগতভাবে এনসিপি করবে, সে বিএনপিও করে নাই, জামাতও করে নাই, অন্য কিছুই করে নাই, সে জন্মগতভাবে এনসিপি করবে, রাইট? তাও তো ওই বাচ্চাটার মাত্র কতদিন এসো, 9 মাস হয়েছে, আরো কিছুদিন যাক, 7 বছর 8 বছর 15 বছর, এরপরে না সে এনসিপিতে আসলে আমরা বলতে পারবো সে জন্ম থেকে এনসিপি, আর কোনো দল করে নাই। তো তার মানে কি, আমাদের দলে কাদেরকে নিতে হবে? আমাদের দলে যারা রাজনৈতিকভাবে সচেতন, সামাজিকভাবে গ্রহণযোগ্য, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা বাংলাদেশের পরিবর্তন চায়, যারা বাংলাদেশের পরিবর্তনে বিশ্বাস করে, যারা বাংলাদেশের 2400 বিশ্বাস করে, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71 বিশ্বাস করে, আমরা ওই মানুষগুলোকে নিয়ে আমাদের আগাইতে হবে। আপনারা সমাজের গ্রহণযোগ্য মানুষের দ্বারে দ্বারে যাবেন, দ্বারে দ্বারে যান, তাদের সাথে কথা বলেন, তাদের সমস্যার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন, এবং তাদের হাত ধরে পা ধরে বসে থাকেন যে ভাই আপনি যদি আমার সংগঠনে আসেন হয়তো আপনার কোনো লাভ নাই, কিন্তু আপনি আসলে আমরা শক্তিশালী হব। 1 বার যান, 2 বার যান, 5 বার যান, 10 বার যান, গিয়ে বসে থাকেন, তাইলে দেখবেন এই মানুষগুলোকে আপনি নিয়ে আসতে হবে। আপনি যে আশায় বসে থাকেন যে ওনারা আসবে, ব্যাপারটা এমন, আপনি নিয়ে আসতে হবে তাদেরকে নিয়ে আসেন। এবং আমরা নভেম্বরের 6 তারিখের মধ্যে আহ্বায়ক কমিটির আমার খসড়া আমরা দেখব, তারপরে ভাইবা নিব। আমরা এই কারণে সিবি আহ্বান করছি, এবং আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসী, পুরো পটুয়াখালী জেলায় আমরা আহ্বান করছি, যারা মনে করেন যে আমাদের সাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশ নিতে চান, তারা পটুয়াখালীর পক্ষ থেকে আপনার সিবি জমা দেবেন। আপনাদের কাছে অনেকে আমাদেরকে বলে আমরা নাকি বাচ্চাদের দল, আমরা নাকি ছোটদের দল, আমরা নাকি, কথা হয়েছে আপনারা এত বড় বড় দলগুলা থাকতে আমরা বাচ্চাদের দল, টাকা পয়সা নাই, আমাদের হচ্ছে পেশি শক্তি নাই, ক্যাডার বাহিনী নাই, তাহলে তো আমরা আপনাদের দলে গেলেই পারতাম, ওটা আরো মুক্ত না, ঘাট পাইতাম, বাজারের ভাগ পাইতাম, স্কুল কমিটির সভাপতি পাইতাম, কত কিছু পাইতাম। তো আপনাদের এত বড় বড় দল থাকলে আমরা কেন ওই দলে গেলাম না? আমরা কেন নিজেদের একটা রাজনৈতিক দল দাঁড় করাইতে হইল? কারণ আমরা বুঝে গেছি আপনাদের এই উৎসাহ, আপনাদের এই অহংকার খুব শীঘ্রই আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। আর আমাদের দেশের আরো কিছু রাজনীতিবিদ আছে যাদেরকে আসলে তারা কন্ট্রাকচুয়াল, তাদেরকে আমরা বলি হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল পলিটিক্যাল পার্টি, তারা হচ্ছেন সিপিপি, তাদেরকে কন্ট্রাক্টে ভাড়ায় পাওয়া যায়। তো এটা কোনো বুঝার নাই। ধরেন আপনি কোনো একটা ইস্যুতে তাদেরকে গিয়ে আপনার পক্ষে কথা বলাবেন, তারা প্যাকেজ আকারে বিক্রি হয়। ধরেন 50,000 দিচ্ছেন, তাইলে আপনার পক্ষে 1 সপ্তাহ কাজ করবে। তারা আছে, ধরেন এগুলো প্যাকেজ পাওয়া যায়। তো 50,000 টাকা একটা টেন্ডার,
তখন আবার 10 দিন, বুঝছেন? এটা হচ্ছে তখন আপনার পক্ষে যেটা পোস্ট দিবে, লিখবে, অথবা বিভিন্ন বক্তব্য, তারা আবার সব জায়গায় বক্তব্য দিয়ে বেড়ায়। তো তখন দেখবেন তারা আবার কন্ট্যাক্ট না দেন, তারা আবার বিভিন্ন জায়গায় অনেকের পদত্যাগের জন্য আন্দোলনও করবে। মানে তাদের কিন্তু আন্দোলনও করাইতে পারবে না। এর পক্ষে আন্দোলন করাবেন তাইলে এটা রেট এত, এর বিপক্ষে আন্দোলন করাবেন রেট এত। এই ধরেন দলের একদম মাথা কে দিয়ে যদি কথা বলেন তাইলে হচ্ছে একটা রেট, 2 নম্বর টাকা দিয়ে কথা বললে তাহলে আমার রেট একটু 10-15 টাকা কমে পাওয়া যায়, বা টেন্ডার একটু কমে পাওয়া যায়। তো এরকম বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল আছে, কন্ট্রাকচুয়াল পলিটিক্যাল পার্টি, আবার কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনার দেখা যায় এরকম প্যাকেজ আকারে তারা বিক্রি হয়। তো আপনারা যারা প্যাকেজ আকারে বিক্রি হইতেছেন, আপনারা বাংলাদেশের মানুষ অনেক সচেতন এখন, আপনারা এটা বুঝেন না, আপনাদের এই চালাকিগুলো মানুষ বুঝে না। মানুষ আপনাদের এই চালাকিগুলো বুঝে, কারা বাংলাদেশপন্থী আর কারা এই ভাড়ায় খাটে, ইস্যু ভিত্তিক রাজনীতি যারা করে, যাদেরকে একটা টেন্ডার দিলে কয়দিন পক্ষে কথা বলে, 50,000 টাকা দিলে পক্ষে কথা বলে, কারা বিভিন্ন অফিসে গিয়ে টেন্ডার না দিলে তারা হচ্ছে পদত্যাগের আন্দোলন করে। আবার দেখা যায় কি কোনো কারণ ছাড়াই যখন ইন্টারনাল এটা হচ্ছে সমাধান হয়ে যায়, টেন্ডার দিয়ে দেয় বা হাতে কিছু টাকা দিয়ে দেয়, তখন আবার এটা চুপ হয়ে যায়। এবং 10 মাসে আমাদের ঋতু কয়টা? 6টা না? 6টা না? তাদের 10 মাসে ইস্যু যদি 22টা হয়, তাদের হচ্ছে মতামত দিবে 25 রকমের। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এটা হচ্ছে কন্ট্রাক্টের রেট অনুযায়ী চেঞ্জ হয়। তো আমরা আপনাদেরকে বলবো, এগুলো দিয়ে আসলে পলিটিক্স ইজ নট অ্যাবাউট উইনিং অর লুজিং। রাজনীতিতে হারানোর কিছুই নাই, পাওয়ার কিছুই নাই। রাজনীতি হচ্ছে প্রাসঙ্গিক থাকা। আপনারা নিজেদেরকে সময় এসেছে প্রশ্ন করার যে আপনারা প্রাসঙ্গিক আছেন কিনা। আপনাদের এই ভাড়াই কাঠা, আপনাদের এই যে কর্ম এগুলা দেখা যায়। তো আমাদেরও যদি ইনশাল্লাহ কোনোদিন অর্থ টাকা পয়সা করি হয়, আমরা এরকম কয়েকটা সিপিপি থাকবে আমাদের। এরাও অনেক বড় পার্টির আন্ডারেই তারা এখন এইসব, কেউ হয়তো আসন দিবে, কেউ হয়তো ইয়ে আছে, তারা এখন থাকতেছে। তো আপনারা টায়ার হলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে বিবেচনা করবো ইনশাআল্লাহ। আর পটুয়াখালীবাসী আপনারা আছেন, আমাদের রাজনৈতিক দলটা আমরা চাই গণমানুষকে সাথে নিয়ে করতে। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের দরজায় দরজায় যাবেন, মানুষের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করেন। তাদের কথা বলার জায়গা নাই, বাংলাদেশের মানুষ শুনতে চায় না, সবাই বলতে চায়। আমাদের এই যে তৃণমূলের মানুষগুলা, তাদের আসলে কথা বলার জায়গাটা নাই। তাদের কথা বলার জায়গাটা, কথা শোনার জায়গাটা, এটা হয়ে উঠুক এনসিপি। তাদের কথা, এনসিপি যেন তাদের কথা সমস্যাটা সমাধান করতে পারুক বা না পারুক, মানুষ যেন অ্যাটলিস্ট একটা হিলিং পয়েন্ট হয় এনসিপি, যে এনসিপির একটা লোকের কাছে গিয়ে আমি সমস্যাটা নির্বিঘ্নে আমি বলতে পারবো এবং সে সমাধান করার চেষ্টা করবে। এটা আমরা পারবো না এখানে? এটা পারবো কিনা? এটা পারবো তো? আপনাদের সাথে আপনাদের প্রতি আমাদের অনেক রাজনৈতিক দায় আছে। দায় দেখেন, রাজনৈতিক দায়টা তৈরি হয়েছে কিসের মধ্য দিয়ে? ঢাকায় ধরেন আমাকে মারছে, আমি শুনি যে অনেকে পটুয়াখালীতে আমার জন্য দোয়া করে, মিছিল করে আমাদের জন্য। দেখেন আপনারা বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন ঝগড়াঝাটি করেন না আমাদের পক্ষ নিয়ে। হয়তো আপনার সাথে আমার কোনোদিন দেখাই হয় নাই বা হবেও না, আজকে অনেকের সাথে আমার দেখাও হবে না। আমি আসবো, একটু পরে চলে যাব। অনেকে আমার সাথে কথা বলতে চাইবেন, ছবি তুলতে চাইবেন, অনেকের সাথে হয়তো সময় দেওয়া উঠবে না। কিন্তু এই যে আন্তরিকতাটা, এই আন্তরিকতাটার প্রতি আমরা সংবেদনশীল, এই আন্তরিকতার প্রতি আমরা কৃতজ্ঞ, এবং এই আন্তরিকতার প্রতি আমরা পূর্ণাঙ্গ সম্মান জানাই। এবং এই যে আন্তরিকতাটা গড়ে উঠেছে, এটা কিন্তু কোনো আত্মীয়তার ভিত্তিতে গড়ে ওঠে না, আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না। তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনের সংযোগটা হচ্ছে আমাদের 24-এ যে আহত এবং শহীদরা রক্ত দিয়েছে, এই রক্তটা হচ্ছে আমাদের এই বন্ধনের ভিত্তি। আমরা যেন এই বন্ধনটা কখনো ভুলে না যাই। আমাদের ভুল থাকবে, আমাদের ভ্রান্তি থাকবে, সীমাবদ্ধতা থাকবে। আমাদের এই সীমাবদ্ধতা, ভুল এবং ভ্রান্তিগুলোকে আপনাদের পর্যালোচনা, সমালোচনা, আজকে এই সংগঠনে অনেকে প্রশ্ন করছেন, প্রত্যেকটা প্রশ্ন আমাদের কাছে মনে হয়েছে না আমরা রাইট পথে আছি। সংগঠনকে যে প্রশ্ন করতে পারে, সংগঠনের নেতৃত্বকে যারা প্রশ্ন করতে পারে, যতদিন পর্যন্ত এই প্রশ্ন করা অব্যাহত থাকবে, সংগঠন হয়তো ভুল করবে কিন্তু অপরাধে কখনো জড়াবে না। এই কারণে এই প্রশ্নগুলো আপনারা অব্যাহত রাখবেন। আপনারা প্রশ্ন অব্যাহত রাখবেন। আপনারা যখন প্রশ্ন করবেন তখনই আমরা ঠিক পথে থাকবো। যেদিন থেকে প্রশ্ন করা বন্ধ হয়ে যাবে, সমালোচনা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে হচ্ছে আমাদের বৃদ্ধি, আমাদের বিকাশ সেদিন থেকে বন্ধ হয়ে যাবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকছে, আমরা ঐক্যবদ্ধভাবে, তবে কোনো কোরআনবাজি করা যাবে না, আমাদের এনসিপি কোনো কোরআন থাকা যাবে না।
আমাদের কোরাম একটাই, যে দায়িত্ব পাবে আমরা তার কোরাম, এখানে মাথায় রাখতে হবে। দায়িত্বে যিনি থাকবেন আমাদের কোরাম শুধুমাত্র সেই, এর বাইরে কিন্তু আমাদের কোরাম নেই। দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত হয়তো আমরা আর্গুমেন্ট দিব, আমরা অনেক মতামত প্রকাশ করবো, কিন্তু দায়িত্ব যখন নির্ধারণ হয়ে যাবে তখন আমাদের একটাই কোরাম। এনসিপির কোরাম একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ পন্থার কোরাম। এনসিপির কোরাম একটাই, সেটা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কোরাম। এনসিপির কোরাম একটাই, যারা ভারতের আধিপত্য বিরোধিতা করে তারা শুধুমাত্র একটাই কোরাম, এর বাইরে এনসিপির কিন্তু আর কোনো কোরাম থাকতে পারবে না। আমার এই ভাইপন্থী ওই ভাইপন্থী অমুক ভাই তমুক ভাইয়ের কোনো কোরাম এনসিপিতে থাকবে না। এনসিপি আমরা গণমানুষের জন্য, আমরা আমাদের এনসিপি প্রিপেড কোনো সার্ভিস না। প্রিপেড সার্ভিস কি? আপনি দেখবেন অনেক নেতা এখন টাকা খায়, টাকা দিয়ে মানুষের কি করে সেবা করে না, নির্বাচনে করে এই টাকা উঠাই নিবে কিনা? আমরা মানুষকে টাকাও দিতে পারবো না, এই সক্ষমতাও নাই, আমরা দিব না। আমরা যে কাজটা করব, সরকার পরবর্তীতে যেটা আসবে, আমরা যদি সরকার গঠন করি, জনগণ যদি আমাদেরকে নির্ধারণ করে, আমরা যে কাজটা করব, সরকার এবং নাগরিকের যে দায়িত্ব, যে জবাবদিহিতা, যে অধিকার, সেটা যেন নিশ্চিত হয়, এই জিনিসটা আমরা দারোয়ানের ভূমিকা পালন করব। আমরা কিন্তু মালিক হইতে চাইতেছি না, অনেকে কিন্তু মালিক হইতে চায়। আপনি কি জনগণের ভোট দিয়ে কেউ মালিক হয় না সেবক হয়? সে দারোয়ানও করবে। দারোয়ান কি? সরকারের যে সুবিধাটা জনগণের জন্য আসবে, এই সুবিধাটা যেন কেউ নষ্ট না করতে পারে, সেই দারোয়ানের ভূমিকাটা পালন করবে। অনেকেই আছে আজকে 100 টাকা 500 টাকা 2000 5000 টাকা দিতেছে, পরে সরকার থেকে যে বরাদ্দ আসবে সেইখান থেকে সেটা হচ্ছে কি করবে, তুলে নেবে। তো আপনারা ভালো থাকবেন। যুবশক্তি একটাই বিষয় নির্দেশনা, ভাই বলছে আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে, এনসিপিতে যিনি আহ্বায়ক হবেন উনি হচ্ছেন ন্যূনতম 40 বছর হইতে হবে, যিনি সদস্য সচিব হবেন ন্যূনতম 35 বছর হইতে হবে। 30-এর নিচে কেউ এনসিপিতে আসতে পারবে না। 30-এর নিচে যারা থাকবেন, আপনাদের জন্য যুবশক্তি আছে, ছাত্র শক্তি আছে। গতকাল বাংলাদেশ আমাদের যে ছাত্র শক্তি সেটির কমিটি হয়েছে, আমরা নতুন কমিটিকে অভিবাদন জানাই। এবং আমাদের এই নতুন কমিটি, আমরা জানেন যে আমাদের আহ্বায়ক হয়েছেন আপনাদের পটুয়াখালীর সন্তান আপনাদের জাহিদ হাসান, আপনারা জানেন তো নাকি? আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান, এবং আমাদের সাধারণ সম্পাদক সদস্য সচিব আমাদের হয়েছে আমাদের আবু বকর মজুমদার। অভ্যুত্থানের আমাদের যারা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আবু বকর মজুমদার হচ্ছে সদস্য সচিব। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন, আপনারা তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী হচ্ছে ছাত্র শক্তি আপনারা হচ্ছে রান করবেন। আপনারা সেন্ট্রাল থেকে যে নির্দেশনা পান সেটা অনুযায়ী হচ্ছে আপনারা সংগঠন পরিচালনা করবেন। এবং যুবশক্তির আমাদের যতগুলো অঙ্গ সংগঠন রয়েছেন, যুবশক্তি দুর্দান্ত কাজ করছে। আপনারা যুবশক্তিকেও হাতকেও শক্তিশালী করবেন, আমাদের তরিকুলকে শক্তিশালী করবেন, আমাদের জাহিদ ভাই রয়েছেন, ফরাদ সোহেল ভাই রয়েছেন, আপনারা তাদেরকেও আপনারা হচ্ছেন সহায়তা করবেন। একই সাথে সাথে এনসিপির আরেকটা আমাদের উইং সবচেয়ে ভালো করছে, সেটা হচ্ছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। আমাদের এনসিপির বিদেশে আপনারা কি জানেন, যারা বিদেশে প্রবাসী যারা আছে তারা এবার ভোট দিতে পারবে? এটা কি জানেন আপনারা? এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এই এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স সবচেয়ে বেশি কাজ করেছে। তাদের জন্য সবাই একটা হাততালি হবে। আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদের প্রবাসী ভাইদেরকে তারা টাকা দেয় সংসারে, তারা দেশটাকে টাকা দিয়ে অর্থনৈতিক চাকা সচল রাখছে, কিন্তু তাদের মতামত দেওয়ার অধিকার ছিল না। আমরা তাদের মতামত নিশ্চিত করতে পেরেছি, ভোটাধিকার নিশ্চিত করতে পেরেছি, সেজন্য আমরা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতি কৃতজ্ঞ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের একটা পেজ আছে, আপনারা সেখানটায় দেখবেন তাদের নিয়মিত কার্যক্রম, সেখানে আপনারা দেখতে পাবেন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের যত দেশ, আমাদের অন্তত আপনার 45 থেকে 50টা দেশে আমাদের কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নভেম্বরের 6 তারিখের মধ্যে আপনাদের আহ্বায়ক কমিটি কনভার্ট হয়ে যাবে। আমাদের এই পটুয়াখালীর অনেকগুলো জোহান ভাই আছে, আজকে জোহান ভাই উপস্থিত হতে পারে নাই। আপনাদের পটুয়াখালী আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন, যুবশক্তি সেন্ট্রাল কমিটির মেম্বার আছেন, মুসা ভাই আছেন, আমাদের শাহিন ভাই, আপনারা জানেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন ভাই, আমাদের উনি হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমাদের সংস্কার কমিশনে এবং আমাদের এই যে মার্কা এবং নির্বাচন কমিশনে আমাদের এই নিবন্ধন কার্যক্রমে যিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের এই বিষয়টাকে আইনগত জায়গাগুলোকে যিনি ব্যাখ্যা দিয়ে আমাদের সবসময় সমৃদ্ধ করেন, উনি হচ্ছেন, আপনারা কি চিনেন,
উনি ওনার বাড়ি কোথায়? ওনার কোথায়? আপনারা ওনার হাতকেও শক্তিশালী করবেন। আমাদের শাহিন ভাইয়ের হাতকেও শক্তিশালী করবেন। আপনাদের কাছে শাহিন ভাই, মুসা ভাই, যারা যারা আছেন, জোহান ভাই, আমাদের হচ্ছে যারা এই পটুয়াখালীর আছেন, আপনাদের কাছে ওনারা হচ্ছেন আমানত। আপনার এই আমানত যারা আছে তাদেরকে দেখে রাখবেন না? আপনাদের কাছে আমানত, আপনারা তাদেরকে দেখে রাখবেন। এবং আমি একটা জিনিস লিখে দিয়ে যেতে পারি, ওনাদের সাথে আমার ব্যক্তিগত যদি পরবর্তীতে শত্রুতাও হয়, আমি ওনাদেরকে নিয়ে একটা কথা বলে যেতে পারি, ওনাদেরকে কোনোদিন ওনাদের দ্বারা আপনাদের কারো একটা টাকার কোনোদিন ক্ষতি হবে না, এটা আমি নিশ্চিত। ওনারা কারো কাছ থেকে টাকা এনে রাজনীতি করবে, কারো ক্ষতি করবে, এই ধরনের ব্যক্তিত্ব ওনারা না। দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়ে এসেছেন এবং দুইজনই আইন অঙ্গনে জনপ্রিয় এবং অভিজ্ঞ এবং দক্ষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন চলে আসছে আপনারা